ওখানে এসেছেন হ্যাসান্স হয়ে। আমি যখন তাকে বলছি যে আমার মেয়েকে তার খাপে খাপে দেখুন, দেখে স্ট্যান্ডার্ডের ওদিকে যান। যখন মেয়ে আমার ক্রপড হয়ে গেল 10 মিনিটের মধ্যে, আমি তখন আমার জিজ্ঞেস করছি কি সাপে কামড়েছে, ইরেসপন্সিবল, অল প্রিভিলেজ আর রেসপন্সিবল, 3 ডক্টর। একটা অবধার্ত প্রিন্সিপাল, তার জন্যই এই ঘটনাগুলো ঘটছে। সে ঠিকভাবে আরামবাগ মেডিকেল চালাতে পারছে না, ওই অবধার্ত মেডিকেল প্রিন্সিপালের জন্যই এই অবস্থা হয়। শুধু প্রিন্সিপাল অবধার্তর জন্যই আরামবাগ মেডিকেল কলেজের বদনাম হচ্ছে, মানুষ ট্রিটমেন্ট পাচ্ছে না, বিনা ট্রিটমেন্টে মারা যাচ্ছে। চিকিৎসার গাফিলতিতে আবারও এক রোগীর মৃত্যুকে ঘিরে তুলকালাম কাণ্ড ঘটে গেল আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে। এবার শুধু কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধেই নয়, হাসপাতালের প্রিন্সিপালের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন রোগীর পরিবার পরিজন থেকে শুরু করে হাসপাতালে আগত সাধারণ মানুষ। বারবার মৃত্যুর ঘটনা ঘটলেও কঠোর কোনো পদক্ষেপ না নেওয়ার কারণে প্রিন্সিপালকেই নাচের গুরু বলে মন্তব্য করেছেন সকলে। উল্লেখ্য, আরামবাগ পুরসভার অন্তর্গত 10 নম্বর ওয়ার্ডের ঘিয়া বাদলকোনা এলাকার বাসিন্দা তমসী পাল গতকাল রাত্রি 8:30 নাগাদ সাপের কামড়ে জখম হয়েছিল। 16 বছর বয়সী 10ম শ্রেণীর ছাত্রী তমসীকে সাপে কামড়ানোর পর পরিবারের লোকজন তড়িঘড়ি করে তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত এক চিকিৎসক নাকি তমসীর বাবাকে বলেছিলেন যে ভয়ের কিছু নেই, তমসীর শরীরে কোনো বিষক্রিয়া হয়নি, যা শুনে স্বস্তি ফিরে পান সকলে। কিন্তু অভিযোগ উঠেছে, সময় যত গড়াতে থাকে ততই অসুস্থ হতে থাকে তমসী। কিন্তু অবস্থার অবনতি হতে থাকলেও চিকিৎসক বা নার্স কেউই নাকি প্রয়োজনীয় কোনো ব্যবস্থা নেননি। এর কিছুক্ষণ পরেই সকলের চোখের সামনে মারা যায় তমসী। স্বাভাবিকভাবেই এই ঘটনায় চিকিৎসার গাফিলতির অভিযোগ ওঠে। তমসীর পরিবারের সদস্যরা কর্তব্যরত চিকিৎসক, নার্স সহ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন। চোখের সামনে মেয়েটাকে মারা যেতে দেখে পাগল প্রায় হয়ে গেছেন তমসীর বাবা। কালকে 8:30 দিকে সাপে কামড়েছিল। উইদিন 10 মিনিটস আমরা হসপিটালে নিয়ে এসেছিলাম। নিয়ে এসে আমরা বেটার ট্রিটমেন্টের জন্য খুব রিকোয়েস্ট করেছিলাম। দুজন ডাক্তার এবং নার্সে তাকে কোনো রকম তাকে ট্রিটমেন্ট করলো না। ব্লাডটাকে সে জাস্ট একটা চ্যানেল করে দিয়ে ব্লাডটাকে নিয়ে একটা আইপি চালিয়ে দিল, প্যারাসিটামল। আমরা অনেক রিকোয়েস্ট করেছি, কিন্তু 40 মিনিট পর, 35 থেকে 40 মিনিট পর বললো কোনো রকম আপনাদের বিষক্রিয়া নেই, আপনারা যান 24 ঘন্টার অবজারভেশনের জন্য আপনাদেরকে 3তলা বিল্ডিং ওয়ার্ড মহিলা সেকশনে পাঠানো হচ্ছে। আমি খুশি হয়ে গেলাম যে আমার কোনো কিছু নেই। তো আমি আর এরপরে সবাইকে জানিয়ে বললাম গাড়ি নিয়ে, বলে আমি এইখান থেকে টোটো করে এই হসপিটালে পরিষেবা এইখান থেকে ওখানে যাওয়ার জন্য কোনো কিছু নেই। যেগুলো আছে এমন আমার রুগী যাচ্ছে, আমি 7 রাত কাল থেকে দেখেছি। রুগীগুলো এইখানেতে স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছে, রুগী জাম করছে, কোনো পরিষেবা নেই। যদি আপনারা মিডিয়া বন্ধুর কাছে করছে, আপনারা করুন, কমসে কম এমার্জেন্সি টু হসপিটাল বোর্ডের ইলেকট্রিক কার কমসে কম হোক গাড়ি এখানে। আমার তো চলে গেছে, আর বাকিগুলো যেন একটা ইলেকট্রিক কার হয় এমার্জেন্সি টু আদার্স ওয়ার্ডে শিফট করার জন্য এখানে এসে। ওরা কোনো 2জন ডাক্তার কোনো শিফট করলো না, আমাদেরকে পাঠিয়ে দিল ওখানে। আমি ওখানে যে পৌঁছে ওখানে যিনি ডাক্তার ছিলেন, ম্যাডাম ছিলেন, ওনাকে বললাম, উনি ম্যাডাম ডোন্ট কেয়ার, বলে ঠিক আছে ওখানে নিয়ে যান। একটা নার্সকে দেখিয়ে দিল। আনফর্চুনেটলি ওই নার্সের কাছে গেলাম, উনি বললেন ঠিক আছে আপনি দেখুন আমার হাতে জল ওনাকে দিন। ওনাকে দিয়ে রিকোয়েস্ট করলাম। উনি বলেন রাত্রিরে কে থাকবেন ট্রিটমেন্টে, দেখুন রাত্রিরে কে থাকবে সেটা বলুন। আমি বললাম মেয়ে থাকবে। মেয়েকে এসে বললো যদি কিছু হয় আমাকে এসে বলবেন, তারপর দেখছি। উইদিন 10 মিনিটস ক্রপ্ট হয়ে গেল, ও করাপ্ট হয়ে গেল উইদিন 10 মিনিটস। এবং ওদের কাছে অক্সিজেন সিলিন্ডার দেওয়ার মতো লোক নেই। আমার মেয়ে নিজে একজন মেডিকেল লাইনের মেয়ে, সে অক্সিজেন দিচ্ছে, সিপিআর করছেন ম্যাডাম, জাস্ট কি সেবা। তো উনি কিন্তু ফ্যাশন শোয়ে আসেননি, উনি ডক্টর কোনো ফ্যাশন শোয়ে তো আসেননি, একটা সেবা করতে এসেছেন। একটা মানে অ্যাডাল্ট মেয়েকে এক হাতে হাতে এখানে সিপিআর করে দিয়ে সঙ্গে সঙ্গে এক্সপায়ার করে দেন। আমি যখন খুব চেঁচামেচি করছি, কী করবো, ছটফট করছে, আমার সমস্ত ভাইবো ভাই এসে পৌঁছে গেল, তখন ওকে নিয়ে আইসিইউতে শিফট করে দিল। জাস্ট হ্যান্ডেলিং অফ দ্য সিচুয়েশন, নট ইন ট্রিটমেন্ট। দিস প্রসিজার ওয়ে হ্যান্ডেলিং দ্য সিচুয়েশন, নট এ ট্রিটমেন্ট। তারা ট্রিটমেন্ট করতে চাইলো না, তারা সিচুয়েশনটাকে হ্যান্ডেলিং করার জন্য আইসিইউ নিয়ে গেল, দিয়ে করলো। তারপর থেকে কোনো রকম
তমসের দিদিও কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন। ঘটেছিল একটু বলবেন? দেখুন, আমার বোনের এটা হয়েছে কালকে সন্ধ্যে 8:30টায়। আমার বোনকে সাপে কামড়ায়, ঘরের মধ্যেই একটা ইনসিডেন্ট হয়ে যায় আমাদের বাড়ির সামনেতেই, একদম নপাড়ার ফুটবল মাঠ থেকে একটুখানি। আমরা উইদিন সেকেন্ড, দেয়ার ওয়াজ নো ডিলে অ্যাট অল, শুধু মাঝখানে রেল গেট পড়েছিল, সেইটুকু টাইম ওকে আমি বলি যে তোমার টেক ডিপ ব্রেথ, নিঃশ্বাস নাও, আমরা এক্ষুনি হসপিটাল পৌঁছে যাবো। স্যার আমরা নিমিষের মধ্যে নিয়ে আসি, ইউ ক্যান চেক সিসিটিভি ফুটেজ অ্যাজ ওয়েল। ঠিক আছে, আমরা আসার পর পেশেন্টকে আনা হই। Being in an emergency ward, what should be your like normal protocol? Like how should you achieve receive a patient? ওরা এলো, নর্মালি ক্যাজুয়ালি রাখলো। স্পেসিফিক্যালি ডক্টরটা উনি নর্থ ইস্টার্ন ছিলেন, মেবি সিকিম অর সামথিং লাইক দ্যাট। তো আমি ওনাকে বললাম যে আপনি যদি বাংলা না বুঝতে পারেন, আই উইল এক্সপ্লেইন ইউ ইন ইংলিশ অর হিন্দি, যেই ল্যাঙ্গুয়েজে আপনি প্রেফার করবেন, আই উইল এক্সপ্লেইন ইউ। ঠিক আছে, আমার বোন তখনই কন্টিনিউয়াসলি বলছে যে দিদিভাই আমার পাটা প্রচুর ব্যথা করছে, প্রচুর ব্যথা করছে। আমি কন্টিনিউয়াসলি বলছি ওনাকে যে দেখুন এটা ব্যথা করছে, ইনি এখানে ব্যথা করছে। ওখানে যিনি নার্স ছিলেন তিনি এলেন, ক্যানুলা করলেন, ক্যানুলা করার পর ওইখান থেকে ডাইরেক্টলি উনি ব্লাড নিলেন। ব্লাড নেওয়ার পর আমি যেটা দেখলাম, আমি দেখলাম উনি ব্লাডটা নিলেন। বেসিক্যালি আমরা ব্লাডটাকে আমরা টিউবে কালেক্ট করি। ঠিক আছে, উই হ্যাভ ডিফারেন্ট কাইন্ডস অফ টিউব টু কালেক্ট দ্য ব্লাড। উনি ওটা কালেক্ট করলেন, দিয়ে যেখানে টিউব রাখার হয় সেখানে মোস্ট প্রবাবলি একটা মানে কটন প্যাড নিয়ে ঢুকিয়ে ওটা রেখে দিলেন। আর আপনার ব্লাড আমার ব্লাড উইদিন সেকেন্ডস ইট উইল ক্লট, দেয়ার ইজ নো there's nothing like that. ঠিক আছে, আমি বারবার বললাম যে প্লিজ একটু চেক করেন বা কিছু করেন, দে শুড বি এমপ্যাথেটিক। আপনি মেডিকেল ফিল্ডে আছেন মানে ইউ শুড বি এমপ্যাথেটিক, নট সিম্প্যাথেটিক, যে না ঠিক আছে চলো আমি এলাম, আমি আর কিছু একটা করে দেবো, দ্যাটস ইট। না, আপনাকে বুঝতে হবে হোয়াট উই আর ফিলিং রাইট অ্যাট দিস পয়েন্ট। আমি নিজেও একটা মেডিকেল ফিল্ড থেকে, বাট আমার কাছে আর কোনো ক্ষমতা নেই যে আমি দাঁড়িয়ে থাকবো বা আমি স্ট্রং হব। ওখানে দাঁড়িয়ে প্যারাসিটামল ইনফিউশন চালালেন, তাও আমি বললাম যে আমার বোনের পাটা হেভি হয়ে যাচ্ছে। বলেছে ঠিক আছে এখন কোনো প্রবলেম নেই, 24 আওয়ার্স আমরা ওকে অবজারভেশনে রাখবো, আপনি ওয়ার্ডে শিফট করুন। শি ইজ সো স্ট্রং বেবি স্যার, শি ইজ সো স্ট্রং। এখান থেকে আমরা টোটো করে নিয়ে যাই সুপার স্পেশালিটির কাছে, আমরা ওকে দাঁড় করাই, ওখানে দাঁড় করিয়ে ও হেঁটে ওয়ার্ডে যায় স্যার। হেঁটে ওয়ার্ডে যাওয়ার পর আমরা ওকে বসাই। There was also negligence, ওখানেও নেগলিজেন্স ছিল। আমরা বলি যে এরকম স্নেক বাইট হয়েছে, ওনারাও বলে যে ঠিক আছে এটা সিমটমস, এগুলো যদি হয় তুমি তো থাকবে, তো তুমি আমাদেরকে ইনফর্ম করো। আমি বলি ঠিক আছে ডেফিনেটলি ম্যাম। তো তখনই কি হলো, আমরা ওকে বেড দেওয়া হলো, 302 বেড মোস্ট প্রবাবলি। আমরা ওকে বসালাম, বসানোর সঙ্গে সঙ্গে না ও আমাকে বললো যে দিদি আমার কিরকম কষ্ট হচ্ছে। কষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে স্যার ও কোল্যাপস করে গেল মানে ওর সিজার সাজে শুরু করলো, আওয়াও করে আওয়াজ বার করে মুখ দিয়ে বুজকি বেরিয়ে গেল। স্যার ওখানে কোনো ডিউটি ডক্টর নেই, একটা ফিমেল ডক্টর ছিল। আমি ওখানে শাউট করি, উনি আসেন, উনি এসে দেখেন। দেয়ার ওয়াজ নো উনি বেসিক্যালি আমাদের সিপিআর গাইডলাইনে কি হয়, ফর নিওনেটস উই ইউজ সিঙ্গেল হ্যান্ড টু গিভ সিপিআর, বাট ফর অ্যাডাল্ট উই অলওয়েজ ইউজ 2 হ্যান্ডস। ওকে, যদি দুটো রেস্কুয়ার থাকে সেরকম অনুযায়ী আমরা কম্প্রেশন দিয়ে থাকি। উনি একটা হাতে কম্প্রেস করছেন, না ক্যারোটিড আছে না রেডিয়াল আছে, কোনো কিছুই নেই। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি উনি কার্ডিয়াক মনিটর কানেক্ট করেন, কোনো রেসপন্স নেই। দে ওয়ার লাইক ইয়েস উই আর শিফটিং। মিনওয়াইল আমার বোন অ্যারেস্ট করে যায়, সে ইউরিন করে দেয় প্যান্টে, অ্যান্ড ইট ওয়াজ সো ব্যাড, সো প্যাথেটিক। আমরা ছুটতে ওকে আইসিইউতে নিয়ে যাই। আইসিইউতে তারা বলে, তার মাঝখানে আমি বলে দিয়েছি টাইমটা কতটা হয়েছে। টাইমটা এখানে ওরা 45 মিনিটস নিয়েছে, ওখানে হার্ডলি 10 to 15 মিনিটস স্যার। 15 মিনিট, ঠিক আছে 16 মিনিট, ঠিক আছে, মানে এইটুকু টাইম। আর আমরা বাড়ি থেকে এনেছি 5 থেকে 10 মিনিটের মধ্যে। 9 এইটুকু টাইমের মধ্যে যখন আমরা আইসিইউ নিয়ে যাই, লাইক হোয়াট ইজ দ্য কাইন্ড অফ নেগলিজেন্স দে হ্যাড শোন। ঠিক আছে, আমি নিজে কি বলে মেডিকেল ফিল্ড থেকে এসেছি, আই হ্যাভ ওয়ার্কড ইন এমার্জেন্সি। ওখানে কেউ হাঁটে না, ওরা কোনো ডাক্তার এরকম নর্মালি এসে জিজ্ঞেস করে না। দেয়ার ইজ অলওয়েজ আ রাশ, পিপল আর রাশিং, ডক্টরস আর রাশিং টু সেভ লাইফস। এখানে ওরা মেরে দিল বাচ্চাটাকে। আমরা যখন আইসিইউতে নিয়ে যাই তখন বলে যে পুরো ব্লাড ছড়িয়ে গেছে, আমরা কার্ডিয়াক ইনজেকশনস দিয়েছি, হার্ট ইজ নট রেসপন্ডিং, নাথিং ইজ হ্যাপেনিং। দিয়ে বলে ইসিজিতে স্ট্রেট লাইন চলে এসছে। বলুন স্যার হোয়াট ইজ দিস? ইটস টোটাল আ মেডিকেল নেগলিজেন্স। It's a medical negligence. It's a malpractice করে এরা, malpractice. There's a normal terminology. I don't know whether they have read or not. There's a normal terminology. They might be very much aware of all these things. And I'm a Nivedon, please, medical officer, please take care of all these things. Those who don't know how to talk, how to speak, how to understand. They should be empathetic. কোনোদিন একটা নার্স, একটা ডক্টর, একটা হেলথ টিমকে কোনোদিনও বলা হয় না যেন ইউ শো সিম্পাথি। দিস আর নর্মাল পিপল। আমরা তাদেরকে আরাধনা করি, আমরা ডক্টরসকে আরাধনা করি, আরাধনা নার্সেস, তারা সিম্পাথি হয়। হ্যাঁ আমরা করছি। লিটারালি মেডিকেল এমার্জেন্সিতে there were 3 female nurses and 1 male nurse and
one intern doctor, most probably intern doctor, if I'm not wrong. আমি জানি না উনি কে. He was a non-Bengali. He don't know how to communicate. He was like, okay, হ্যাঁ বলো কি অসুবিধা হচ্ছে, ব্যথা হচ্ছে. আমি বলি স্যার এরকম পেন হচ্ছে. He be like, okay, fine, normal. Like, what is this normal, bro? একটা কি মনে হচ্ছে পুরোপুরি কি স্নেক বাইট কেস আমরা মেডিকেল প্রোটোকলে নরমাল থিং যে এলো মানে এখানে এলো মানে অ্যান্টিভেনম দেওয়া হবে, অ্যান্টিভেনম দেওয়া হবে. It's a basic protocol. Everybody is learning about that on the regular basis. If at all they are not learning in college, they are going on different institute to learn. We have different ACLS, BLS, everything training we go through. Now they are treating like that. এরকম ভাবে আমরা করছি. আপনি বলুন আমি কি করব? এখানে আমরা গেলাম. I don't know what is that. Most probably a chamber. ঠিক আছে, ওইখানে গেলাম. উনি আমাদের যেই মানে আমরা যেই ইস্যুটা করেছি, যে কমপ্লেনটা করছি, হি টোটালি নেগলেক্টেড. যে আমি নেব না, আজকে ছুটি, কালকে ছুটি. আমি বলি ডেড বডিটা কি করে আসবে বলো, দুদিন পর ডেড বডি নেবে. মৃত ছাত্রীর এক আত্মীয় এই ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেন এবং সম্পূর্ণ এই ঘটনায় হাসপাতালের প্রিন্সিপালের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি. প্রিন্সিপাল নাকি একজন অপদার্থ, তিনি নাকি মেডিকেল কলেজকে সঠিকভাবে পরিচালনা করতে পারছেন না, যে কারণে বারবার চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর ঘটনা ঘটছে বলে তিনি জানান. আমার খুব নিকট আত্মীয় বলতে পারো, আমার বন্ধু শারীরিকভাবে স্ট্রং, ক্যারেটে ব্ল্যাক বেল্ট স্টুডেন্ট. আরামবাগে ডাক্তাররা কোনো ট্রিটমেন্ট করলো না এবং বড় মেয়েটা মানে বড় বোন, সেও নার্সিং পাস করেছে, বারবার বলেছে ট্রিটমেন্টটা করুন, ওকে অ্যান্টিটা দিন, কিন্তু ডাক্তাররা দিল না, তাদের হাসাহাসি করেছে, এইসব ব্যাপার আর এর মূল গোলক হচ্ছে আমার সম্ভবত যত বিগত দিনে দেখা যাচ্ছে আরামবাগ মেডিকেল কলেজে এই পেশেন্ট দুর্ভোগ মৃত্যুর কারণ আমার মনে হচ্ছে একটা অপদার্থ প্রিন্সিপাল, তার জন্যই এই ঘটনাগুলো ঘটছে. সে ঠিকভাবে আরামবাগ মেডিকেল চালাতে পারছে না, ওই অপদার্থ মেডিকেল প্রিন্সিপালের জন্যই এই অবস্থা হয়. শুধু কি নামমাত্র এই মেডিকেল কলেজ বলে মনে করছেন? একদম সেরকম ভাবে চিকিৎসাই হচ্ছে না, মানুষ সবসময় অভিযোগ তুলছে. আপনার ঘরের কর্তা যদি গোলমাল হয়, সব ছেলেরাও তো বিগড়ে যাবে. তাহলে প্রিন্সিপাল হচ্ছে মেন, বড় হচ্ছে প্রিন্সিপাল অপদার্থর জন্য আরামবাগ মেডিকেল কলেজের বদনাম হচ্ছে, মানুষ ট্রিটমেন্ট পাচ্ছে না, বিনা ট্রিটমেন্টে মারা যাচ্ছে. যদিও অভিযুক্ত এক চিকিৎসক অবশ্য তমসের প্রয়োজনীয় চিকিৎসা করা হয়েছিল বলেই মন্তব্য করেন. আমি সোহম দাস বক্সি, জুনিয়র রেসিডেন্ট ডক্টর. এখানটাতে হচ্ছে কালকে রাত্রে রেসিডেন্ট, আমাদের টিমে ডিউটিতে ছিলাম, এখানকার রেসিডেন্ট ডক্টর. কি সমস্যা? কি স্নেক বাইট এসেছিলেন, ইমার্জেন্সি থেকে আসার পথে কোলাপস করে, আমরা ওয়ার্ডে রিসিভ করি. আফটার ইনিশিয়াল রিসাসিটেশন ওনাকে আইসিইউতে পাঠানো হয়, তারপর প্রপার ভেন্টিলেশন এবং এয়ারওয়ে সিকিউর করা হয়. আফটার অল দ্য এফার্ট পেশেন্টকে ভেসোপ্রেসার, আমরা বিপি অনেক কম পাই, সেখানটায় ভেসোপ্রেসার সার্ভিস দেওয়া হয়, পেশেন্টকে ওয়ার্ডে নিয়ে ওয়ার্ড থেকে আইসিইউতে শিফট করা হয়. আমরা যত তাড়াতাড়ি সম্ভব শিফট করার চেষ্টা করি, বাট পেশেন্টের কিছু কোমরবিডিস ছিল অ্যান্ড আমরা রিসিভ যখন করি সেই মুহূর্তে আনকনশিয়াস রিসিভ করি, একটু কনভালশন হয় পেশেন্টকে হচ্ছে আইসিইউতে শিফট করা হয়. তারপর উনি দীর্ঘ লড়াইয়ের পর আইসিইউ টিম এবং সবাই কাজ করেছে, দীর্ঘ লড়াইয়ের পর উনি এগিয়ে আসতে পারেনি. আমরা প্রত্যেকে হেনস্থা একটু মানুষের তো রাগ তো থাকতেই পারে, অল্প বয়সী মানুষ, এটা হয়েছে আমার প্রত্যেকের তরফ থেকে. স্কুল ছাত্রের মৃত্যুর এই ঘটনার খবর পেয়ে হাসপাতালে গিয়েছিলেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ. ছাত্রীর চিকিৎসায় যে গাফিলতি হয়েছে সে কথা বিধায়কের মুখেও শোনা যায়, তাই এই ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও কথা জানিয়েছেন তিনি. ভুরি ভুরি অভিযোগ আসছে এই মেডিকেল কলেজের ব্যাপারে, তারপরেও কিন্তু আবারও বিনা চিকিৎসায় মারা গেছে এক ছাত্রী, কি বলবেন? অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা ঘটনা ঘটেছে. আপনারা জানেন যে গতকাল এক বোনকে সাবেক সিবিএসসিতে পড়ে, আরামবাগে সিবিএসসি স্টেনে পড়ে তমশ্রী পাল বোনকে সাপে কাটার পর উনি বুঝতে পেরেছিলেন যে একটু হয়তো ব্যথা যন্ত্রণা হচ্ছে, হসপিটালে অ্যাডমিশন হয়. হসপিটালে অ্যাডমিশন হওয়ার পর কিছুটা হলেও চিকিৎসার গাফলতি আছে, তার জন্যে আজকে ওই বোনের রাত্রেই ডেথ হয়ে মারা যায়. আমরা দেখছি এই ঘটনা সঠিক তদন্ত যাতে হয়. আমি ওনার বাবা মার সঙ্গে, ওনার পরিবারের লোকের সঙ্গে, ওনার দিদিদের সঙ্গে কথা বলেছি. মেন কথা অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা, যে ঘটনা কি বলবো, একটা পুরো নারী সমাজকে কাঁপিয়ে দিয়েছে আজকে আরামবাগ হসপিটালে যে ঘটনাটা ঘটেছে. আমি খুবই দুঃখিত এরকম একটা ঘটনা ঘটেছে.
এবং এই ঘটনা বা এই চিকিৎসার সাথে যারা যুক্ত আছে তারা সেই চিকিৎসা ডিউটিরত অবস্থায় কী ডিউটি পালন করছে সে বিষয়টা আমরা তদন্ত সহকারে দেখছি এবং আগামী দিন যাতে এই রকম চিকিৎসকদের হীনস্থা বা চিকিৎসা যাতে অবনতি না হয় সে বিষয়টা আমরা চিন্তাভাবনা করছি। আমি ওনার পরিবারের সঙ্গে কথা বলেছি, যিনি মারা গেছেন তমশ্রী পাল বোন, ওনার মৃত্যুর আত্মার শান্তি কামনা করছি এবং ওনার পরিবারের পাশে আমরা আছি। দাদা, দেখা গেছে আপনি বিধায়ক হওয়ার পরপরই এসে মেডিকেল কলেজে প্রিন্সিপালের সাথে বৈঠক করেছেন, স্টাফদের সাথে ডাক্তারবাবুদের সাথে বৈঠক করেছেন এবং কড়া বার্তাও দিয়েছেন যে কোনো রকম নেগলিজেন্সি হবে না। তারপরেও কিন্তু এই রকম ঘটনা ঘটছে। এইটা কি দৃষ্টান্তমূলক কোনো শাস্তির ব্যবস্থা করবেন যে যাতে মানুষের আস্থা ফিরে আসে? বিগত সরকারের ভুরি ভুরি দুর্নীতি হয়েছে, এটা আপনারাও বলেছেন এবং জনসাধারণও বলেছে, কিন্তু ক্ষমতায় আপনারা এসছেন, পশ্চিমবঙ্গে আপনাদেরকে মানুষ নিয়ে এসেছে এত ভরসা করে, সেই ভরসাটা কতটা কি কায়েম রাখবেন আপনারা? দৃষ্টান্তমূলক শাস্তি চাইছে সরকার পরিবর্তন হয়েছে, একটা 2 মাসের সরকার। হ্যাঁ, বিগত সরকার একটা 15 বছরের সরকার। বিভিন্ন সংস্থায় বিভিন্ন ডিপার্টমেন্টে পুরনো কিছু লোকেরা আছে, তারা এখনও ভাবছেন যে আমরা সেই বিগত 15 বছরের আগে যে সরকার, বিগত 15 বছরের যে তৃণমূল কংগ্রেসের সরকার, সেই সরকারই হয়তো আছে। তাদের অলসতা এখনও ঠিকঠাকভাবে কাটেনি। অর্থাৎ সরকার যে পরিবর্তন হয়েছে আপনারা দেখতে থাকুন, আগামী 2-1 মাসের মধ্যে সরকারের যারা এই সমস্ত ডিপার্টমেন্টে এই সমস্ত অলস ব্যক্তি আছে তাদের অলসতা কাটিয়ে দেওয়া হবে। বলছি মানুষ সরকার, আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই ঘটনার যথোপযুক্ত তদন্ত হবে এবং কেন এরকম ঘটনা একটা ঘটলো সেটাও আমরা দেখছি। মানুষ সরকার পাল্টেছে, কিন্তু এখানকার স্টাফদের কিংবা ডাক্তারবাবু, নার্স যাই বলুন, তাদের মানসিকতা পাল্টায়নি। এই মানসিকতা পাল্টানোর দরকার আছে বলে আপনি মনে করেন? পরিবর্তন হয়েছে, মানসিকতাটা 1 মাস 2 মাসে চেঞ্জ হয়নি, তবে খুব শীঘ্রই এদের মানসিকতা চেঞ্জ করার ব্যবস্থা আমরা সরকারের তরফ থেকে। এখানে অনেকেই বলছে হসপিটালের যে প্রিন্সিপাল তার বিরুদ্ধে একদম ভরি ভরি অভিযোগ হচ্ছে যে প্রিন্সিপাল সব থেকে নাটের। কি করবেন? দেখছি বিষয়টা আমরা খতিয়ে দেখছি, আলোচনা চিকিৎসার গাফিলতিতে আরামবাগ মেডিকেল কলেজে হাসপাতালে এখনো পর্যন্ত যে কতজন মানুষের মৃত্যু হয়েছে তা বলা প্রায় অসম্ভব। বহুবার হাসপাতালের প্রিন্সিপালের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে, তারপরও প্রশাসন বা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সাধারণ মানুষ বলছেন, যে হারে আরামবাগ মেডিকেল কলেজে চিকিৎসার গাফিলতিতে দিনের পর দিন রোগী মৃত্যুর ঘটনা ঘটছে এবং এই ধরনের ঘটনার বিরুদ্ধে অভিযুক্ত চিকিৎসক নার্সদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, তাতে করে আগামী দিনে হয়তো হাসপাতালে সাধারণ মানুষের ক্ষোভ আছড়ে পড়তে পারে। তাই ভবিষ্যতের কথা মাথায় রেখে এবার অন্তত রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নজর দেওয়ার দাবি উঠেছে। একই সাথে ভুরি ভুরি অভিযোগ যেহেতু উঠছে, তাই হাসপাতালের প্রিন্সিপালের বিরুদ্ধেও পদক্ষেপের দাবি জানাচ্ছেন আরামবাগের মানুষজন।